This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. আজকে শুরু করতে চাই প্রতিদিনের মতো একটা ঘটনা দিয়ে, যিনি আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, বাট আজকে তিনি আনফরচুনেটলি এখানে উপস্থিত হতে পারেননি। সেরকম একজনের কাছ থেকে তিনি লিখছেন, ইমরান খান, অফিস সহকারী, দৈনিক সমকাল, সিলেট ব্যুরো, নেহার মার্কেট, পূর্ব জিন্দাবাজার, সিলেট থেকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আজকে আপনাকে যে ঘটনাটি লিখছে এটি আমার এবং দুই ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অবিস্মরণীয় একটি ঘটনা। আমি আপনার মাধ্যমে রেডিও ফুর্তির সকল বন্ধুদের সাথে আমার এই ঘটনাটি শেয়ার করতে চাই। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2006 সালের প্রথম দিকে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড কায়েদ, সে সিলেটের সদর উপজেলায় কোনো একটি জায়গায় থাকে। সঙ্গত কারণে আমি তার বাসার ঠিকানা বলছি না। আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হয়, সে আমাকে আমার আরো কিছু ফ্রেন্ডদের ইনভাইট করলো এবং আমরা যথারীতি যাব বলে সম্মতি জানাই। তারিখটার কথা আমার ঠিক মনে নেই। সন্ধ্যা 7টার দিকে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমি ও আমার ফ্রেন্ড ফরহাদ ও আকাশ কায়েদের বাসায় যাওয়ার জন্য রওনা দেই। আমাদের বাসা থেকে কায়েদের বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। সিএনজি অথবা অটো রিক্সা যোগে তার বাসায় যেতে হয়। আমরা তিনজন বাসা থেকে বের হই। রাসেল ভাই, এখানে আরেকটা কথা বলে রাখি, ওই দিন আমার বাসায় কেউ ছিল না, সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। আমার অফিস থাকার কারণে আমি যেতে পারিনি। ফরহাদ ও আকাশ বাসা থেকে বের হওয়ার সময় তাদের মাকে বলে আসে আমরা কায়েদের বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরে ইমরানের বাসায় চলে যাব। আমরা যথারীতি 8টার দিকে আমাদের ফ্রেন্ড কায়েদের বাসায় পৌঁছাই। আপনারা নিশ্চয় জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠান স্বাভাবিকভাবে একটু রাত করেই হয়। ওই দিন অনুষ্ঠান শুরু হতে হতে রাত 10:30 বেজে যায়। এক পর্যায়ে রাত 1টার দিকে অনুষ্ঠান শেষ হয়। আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসবো। সে বলে, এত রাতে তোমাদের যাওয়ার দরকার নেই, এখানে তোমরা থেকে যাও। আমি বললাম যে না কায়েদ, আমার সকালে অফিস আছে এবং আমার বাসায় কেউ নেই, আমাকে বাসায় গিয়ে থাকতে হবে। সবার কাছে বিদায় নিয়ে আমরা তিনজন রওনা দিলাম। আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কায়েদের কাজিন রনিকে আমাদের সাথে দেয়া হলো। ওদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে একটা গাছের নিচে এসে দাঁড়াই। সেখানে সাধারণ সিএনজি বা অটো রিক্সাগুলো পাওয়া যায়। এখানে আসা 10 মিনিট পর আমরা কায়েদের কাজিন রনিকে বলি যে অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও, আমরা সিএনজি পেলে চলে যাব, নয় হেঁটেই যাব। ওই গাছের নিচে আমরা আরো 10 মিনিট অপেক্ষা করার এক পর্যায়ে আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটি, যতটুকু হাঁটবো ততই আমাদের পথ ফুরাবে। এই বলে আমরা হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা একটু দাঁড়াই। ওই সময় আমরা দেখতে পাই যে ধান ক্ষেতের মাঝ দিয়ে এক বৃদ্ধ লোক আসছেন। লম্বা দাড়ি ও সাদা পাঞ্জাবি পরে আছেন তিনি আমাদের সামনে এসে আমাদের প্রশ্ন করলেন, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে? আমরা বললাম আমাদের বন্ধু কায়েদের বোনের গায়ে হলুদ এসেছিলাম, আমরা বাসায় যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না। তিনি বললেন, এত রাতে তোমাদের বাসা থেকে বের হওয়া উচিত হয়নি, তবে গাড়ি আসছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। এই কথা বলার সাথে সাথে আমরা কিছু বলার আগে একটা সিএনজি অটো রিক্সা আমাদের সামনে এসে দাঁড়ায়। ওই বৃদ্ধ লোকটি সিএনজিওয়ালাকে বলেন ওনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে। এই বলে আমাদের গাড়িতে ওঠার কথা বলেন। আমরা সিএনজি পেয়ে রীতিমতো আকাশের চাঁদ হাতে পেয়েছি ভাব নিয়ে গাড়িতে উঠি এবং ওনাকে সালাম দিয়ে বিদায় জানাই। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সিএনজিওয়ালাকে বলিনি কোথায় যাব। সিএনজিতে ওঠার পর সাধারণ সিএনজিগুলোতে যেরকম আওয়াজ থাকে, ওই সিএনজিতে তেমন কোনো শব্দ বা আওয়াজ আমরা কিছু পাইনি। আমরা তিনজন কিছু মনে করিনি এবং কিছু মনে না করে মোবাইল ফোনে গায়ে হলুদের অনুষ্ঠানে তোলা ছবিগুলো দেখছিলাম। ছবি দেখতে দেখতে এক পর্যায়ে গাড়ি ব্রেক করলো। আমরা অবাক হয়ে গাড়ি থেকে নেমে দেখি যে আমরা বাসার সামনে চলে এসেছি। কৌতূহল নিয়ে সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করব, আপনি আমাদের বাসার ঠিকানা জানেন কিভাবে, বা আপনি আমাদের চিনেন কিনা? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে পেছনে তাকিয়ে দেখি যে সিএনজিওয়ালা নেই। ওই সময় আমাদের গায়ের লোমগুলো সোজা হয়ে গেল। আমাদের মনে ভয় কাজ করে। পরে আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। আমরা তিনজন বন্ধু ওই রাতে
তিনটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। আমরা শুধু একমাত্র ওই বৃদ্ধ লোককে আমাদের ঠিকানা বলেছি, সিএনজি ওয়ালাকে নয়। সে আমার অর্থাৎ ইমরানের বাসায় আমাদেরকে পৌঁছে দেয় এবং গাড়ি চালানোর সময় সে আমাদের সাথে কোনো কথা বলেনি এবং আমরা তার চেহারাও দেখতে পাইনি। এছাড়া বৃদ্ধ লোক গাড়ি আসার কথা বলতেই গাড়ি চলে এলো। এই বিষয়গুলো আমাদের খুব অদ্ভুত লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, সাধারণ সিএনজি গুলোতে যেরকম একটা শব্দ হয়, ওই সিএনজিতে ওইরকম ধরনের কোনো শব্দ ছিল না। পরবর্তীতে আমরা তিনজন এক হুজুরের কাছে গিয়ে বিষয়টি খুলে বলি। তিনি আমাদের জানান যে ভালো একজনের সাথে তোমাদের দেখা হয়েছে, যিনি তোমাদের বিপদে সাহায্য করেছেন। এই ছিল ঘটনা এবং এই ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম এবং আমি আশা করবো এটাই শেষ নয়। ওকে, সো থ্যাংক ইউ আমাদেরকে এই ঘটনাটা পাঠানোর জন্য। আমরা পরবর্তীতে আমাদের গেস্টের কাছে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. যাই হোক, আমি একটা ঘটনায় চলে যাই। আমাকে লিখছেন যে রাসেল ভাই, গতকাল অর্থাৎ আজকে সেই গতকাল ধরলে হবে না, উনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে 22/3/2012 এবং এই তারিখের ঘটনা শুনলাম, জানি না এর সত্যটা কতটুকু। আমি জিয়াজ, ঢাকা উত্তরা থেকে বলছি। গতকাল আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ভূত এফএম নিয়ে কথা বলছিলাম। তখন আমার একজন ফ্রেন্ড তার একটি ঘটনা বলছিল, যা হলো এইরকম। ঘটনাটা এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম হলো শাকিল, ও ঢাকা বনশ্রীতে থাকে। ওর কিছু বিজনেস আছে, এর মধ্যে একটা বিজনেস হলো ওর কয়েকটা পিকআপ ভ্যান আছে এবং ও সেগুলো ভাড়া দেয়। বেশ কিছুদিন আগের ঘটনা। ওই দিন ওর একটা গাড়ির ড্রাইভার অনেকগুলো ট্রিপ দিয়েছিল, তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল, কিন্তু হঠাৎ করে রাত 10টার দিকে একটা ট্রিপ আসে, যেটাতে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হবে একটি লাশ নিয়ে। ভেবে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বরিশাল যাবে। রাত 11টার দিকে সে তার গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে যায়। ওখান থেকে একটা লাশ উঠানো হয়। লাশটি একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। ওরা গাড়িতে তোলার আগে একবার লাশটি দেখে নিয়েছিল। এখানে একটি কথা না বললেই নয় যে ওটা ছিল একটা সুইসাইডের ঘটনা। যাই হোক, পিকআপ ভ্যানের সামনে ড্রাইভারের সিটে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল, আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে, যে ছিল সবসময় কোনো না কোনো ট্রিপ গেলে ওর সাথে থাকতো। আর গাড়ির পেছনে লাশটি ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল, আর লাশটার সাথে পিছনে 3 জন লোক ছিল। ওরা ওদের জার্নি শুরু করলো। কখন কোন রকম প্রবলেম ছাড়াই ওরা মাওয়া পৌঁছে গেল। তারপর মাওয়া থেকে খুব ভালোভাবে ফেরি পার হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে কাউরাকান্দি ঘাটে গিয়ে পৌঁছালো। যথারীতি তারা আবার যাত্রা শুরু করলো এবং কাউরাকান্দি ঘাটের কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজ আছে, জায়গাটার নাম আমার মনে নেই। ওখানে যাবার কিছুক্ষণ আগে থেকেই ওর খুব মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অস্বস্তি লাগছিল। ওর কেন যেন মনে হচ্ছে যে কে যেন পিছু নিয়েছে ওদের, অর্থাৎ ওর বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছনে পেছনে কেউ যেন আসছে। বাট ও লুকিং গ্লাস থেকে যখনই তাকালো লুকিং গ্লাসের দিকে, দেখা গেল যে পেছনে কিছুই নেই, এমনকি কোনো গাড়িও নেই। যাই হোক, বিপদটা ঘটলো যখন ওরা ব্রিজ পার হলো। ওর গাড়ির স্পিড ছিল তখন আনুমানিক 90 কিলোমিটার পার, এই স্পিডটা ছিল আর কি 90 কিলোমিটার পার আওয়ার। এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সে সময় হঠাৎ করে গাড়ির পেছন থেকে চিৎকার করে উঠলো, লাশের সাথে বসে থাকা 3 জন লোক, লাশ পড়ে গেছে। তখন আমার ফ্রেন্ডটি গাড়ির গতি কমিয়ে দিতে শুরু করলো ও গাড়িটি থামালো। ওরা গাড়ি ঘুরিয়ে ওই জায়গায়, মানে যেহেতু কিছুটা দূরে চলে এসেছিল, গাড়িটা অনেক স্পিডে ছিল সেই জন্য, তো গাড়িটা ঘুরিয়ে যখন সেই জায়গায় আসলো, সে তখন দেখলো যে লাশটি রাস্তার কোথাও নেই।
তো তিনি বলছেন যে আপনি হয়তো আমাকে বলছেন যে রাসেল ভাই, আপনি হয়তো দেখেছেন যে পিকআপ ভ্যানের পেছনে জায়গাটা থাকে, ওখানে চারপাশে প্রায় 2.5 থেকে 3 ফিট জায়গা থাকে, যেটা হচ্ছে উঁচু একটা রেলিং এর মতন দিয়ে ঘেরা থাকে, এবং ওইখান থেকে লাশ কোনোভাবেই 3 জন মানুষ থাকা সত্ত্বেও কোনোভাবেই লাশটি পড়ে যেতে পারে এরকম ভাবার কোনো কারণ নেই। যাই হোক, কিভাবে পড়ে গেল সেটা একটা প্রশ্নই থেকে গেল, এবং পেছনে যারা বসেছিল তারা কোনো ঝাঁকুনি অনুভব করেনি, অথচ লাশটা পড়ে গেছে, অর্থাৎ গাড়িটা যে কোনো জায়গায় পড়ে ঝাঁকুনি খেয়েছে এবং সেটা জাম্প করে কোনো জায়গায় চলে গেছে এরকমও কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, ওরা সবাই মিলে লাশটা খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশটা রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখা গেল। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, তাই গাড়ি থেকে নামেনি। লাশটি পাওয়ার পরে লাশটার সাথে যে লোকজন ছিল তারা এবং আমার ফ্রেন্ডের গাড়ির যে হেল্পার ছিল, ওরা সবাই মিলে লাশটি গাড়িতে তুলল। তারপরে ওরা অনেক ভয়ে ভয়ে আবার যাত্রা শুরু করলো। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, কারণ জানতো যে লাশের গাড়িতে অনেক প্রবলেম হয়, কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না। যাই হোক, ওরা দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে একটু একটু করে এগোতে শুরু করলো, এবং মোস্তফাপুর নামে একটা জায়গা আছে, যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হলো তারা। আবার লাশটি পড়ে গেল। এইবারে আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল। গাড়িটি অনেক সামনে চলে এসেছে, যে জায়গায় লাশ পড়ে আছে সেই জায়গা থেকে ও আস্তে আস্তে গাড়ি সাইড করে। এইবার ও কি করবে বুঝে উঠতে পারছে না। তারপরে গাড়ি ঘুরিয়ে লাশটা পড়ে যাবার জায়গাটায় চলে আসে। সবাই গাড়ি থেকে নামে এবং নেমে যায়, কিন্তু আমার ফ্রেন্ডটি গাড়ি থেকে নামলো না। ও বেশি ভয় পেয়ে গিয়েছিল ততক্ষণে। ও গাড়ির গ্লাসগুলো দিকে তাকায় এবং ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে। অন্যদিকে বাকি সবাই লাশ খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই লাশ আগের মতোই খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং লাশটি যে জায়গায় পড়েছিল ওরা সেই জায়গা থেকে বেশ এগিয়ে গিয়েছিল। এবার গাড়িটি ঘুরিয়ে বরিশালের দিকে আস্তে আস্তে এগোতে থাকলো, এবং বাকি সবাই রাস্তার দুই পাশ খুঁজতে থাকে। কিছু দূর এগোনোর পর ওরা লাশটি খুঁজে পায়, এবং প্রবলেম হলো তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে লাশটি যেই চাটাই মোড়ানো ছিল সেই চাটাইটা অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল। আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে। ওরা ধরে নেয় যে লাশটি পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে চাটাইটা ছিঁড়ে গেছে, কিন্তু ওরা তখনই আবিষ্কার করলো যে লাশটির গলা থেকে মাথার অংশটুকু নেই। ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই মাথাটা আর খুঁজে পেল না, কিন্তু ওরা যখন গাড়িতে লাশ নিয়ে উঠেছিল তখন লাশটির মাথা ছিল এবং তারা সেটা দেখেও নিয়েছিল। তাহলে এই লাশটা মাথাটা গেল কোথায়? এরপরে কি হয়েছিল তা ওর কাছ থেকে আর জানা হয়নি। আমার ফ্রেন্ডের কথাগুলো বলতে গিয়ে ওর সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল এবং ওর মধ্যে তখন অনেক ভয় কাজ করছিল। আমি জানি না এই ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যাবে। এবং তারপরে লিখেছেন যে তিনি স্টুডিওতে আসতে পারবেন না, তার ঘটনা যেন শেয়ার করা হয়। আমি শেয়ার করে ফেললাম এই ঘটনাটি, তবে বাকি অংশটুকু তারপরে কোনো প্রবলেম হয়েছিল কিনা এটা জানতে পারলে খুব ভালো হতো। ঘটনাটি কমপ্লিট না, বাট আমার পড়তে গিয়ে খুব ভালো লেগেছিল, সো আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো এই ঘটনাটা আমি কেন আপনাকে বলতে বললাম তার পেছনে একটা কারণ আছে। অনেকদিন আগে আমি এটা ভূত এফএমে শেয়ার করেছিলাম। অনেকে এখন আছেন যারা এই ঘটনাটা হয়তো তখন শোনেন নাই। আমি কোনো একদিন অফিস থেকে বাসায় ফেরার সময় ঠিক কাছাকাছি এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে ঠিক এরকম না, এত ভয়ের কিছু না। তো আমি যেটা হয়েছে যে অফিস থেকে বাসায় ফিরেছি, আমার বাসায় তখন কোনো ফ্যামিলি মেম্বার কেউ ছিল না এবং পুরো ফ্ল্যাটটা ফাঁকা ছিল। তো আমি অফিস থেকে ফেরার পরে নিচে যখন দাঁড়িয়ে যখন আমি উঠতে যাচ্ছি, সিঁড়ি দিয়ে জাস্ট উঠতে যাচ্ছি, সেই সময় লোডশেডিং শুরু হয়ে গেল এবং ভেতরটা একদম পুরোপুরি অন্ধকার, ভয়াবহ অন্ধকার। আমি একটু ভয় পাচ্ছিলাম যে উঠবো কি উঠবো না, এরকম একটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না আসলে, যে যাওয়াটা কি ঠিক হবে নাকি ভেতরে ঢোকাটা কি ঠিক হবে, নাকি এখন একা আসলে কি সামলাতে পারবো, এখন কি আসলে ওখানে যে চার্জার খুঁজে বের করতে পারবো, নাকি আমার নিচেই ওয়েট করা উচিত। বুঝতে পারলাম যে লোডশেডিং যদি হয়, গরমের দিন যেহেতু 1 ঘন্টা তো লেগেই যাবে, কারণ 1 ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকা এত রাতে, এটাও খুব একটা আজব ব্যাপার। তো আমি
ফাইনালি উঠে গেলাম আর কি। উঠে যাওয়ার পর যখন নিজের দরজার সামনে দাঁড়ালাম, চাবিটা ঘোরাতে যাব, ঠিক তার আগ মুহূর্তে আমি ঠিক এতক্ষণ যে ঘটনাটা আপনি বললেন সেরকম একটা ঘটনা শুনলাম, যে ভেতরে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে ডাইনিং টেবিলে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আমি এরকম একটা সাউন্ড পেয়েছিলাম যে কেউ যাচ্ছে, কাউকে ডিশ থেকে কোনো কিছু একটা কিছু উঠিয়ে দেওয়া হচ্ছে। হাসিটা সেরকম কোনো কিছু শুনিনি, বাট সব জিনিসপত্র মুভ করছে এরকম একটা শব্দ শুনতে পেয়েছিলাম। যে কেউ মানে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে বাসায় অনেক গেস্ট আছে। আমি জানি যে বাসায় কেউ নাই, শুধুমাত্র সেদিনই যে কেউ নাই না, তার 2 দিন আগেও কেউ ছিল না, এবং আগামী 2 দিনেও কেউ আসবে না। যেটা হলো যে ভেতর থেকে আসলে ওইরকম টুংটাং আওয়াজ শুনলাম, পানি ঢালার শব্দ, চামচ নাড়ার শব্দ, কোনো কিছু উঠিয়ে দেওয়ার শব্দ, খাবারের শব্দ কোনো কিছু পাইনি। তো আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি ওইটাতে, চাবিটা আস্তে করে বের করে নিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম। এবং নিচে যাওয়ার কিছুক্ষণের মধ্যে, ঘন্টাখানেক আমাকে ওয়েট করতে হয়নি, কারেন্ট আসলো এবং আমি সঙ্গে সঙ্গে আবার উঠে গেছি। উঠে গিয়ে তারপর দরজা খুলে দেখছি না, ভিতরে কোনো সমস্যাই নাই, ভিতরে কোনো কিছু নাই। কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছিল, আমি কয়েকবার অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে পরীক্ষা করে ভালোভাবে দেখে নিয়েছি এবং বুঝতে চেষ্টা করছি যে আমি যা শুনছি এটা ঠিক কিনা। আমার এটা ভুল হওয়ার কথা না। আমি আমার খুব কাছের মানুষটা জানে, তাদেরকে আমি এই ঘটনাটা বলেছি এবং আপনাদের সাথেও একবার শেয়ার করেছিলাম যতদূর মনে পড়ে। আমি মানে খুবই অবাক লেগেছিল আমার, যে এরকম সাউন্ড, এরকম ভুল হওয়ার কথা না। আমার বাসায় কেউ নাই আমি জানি, এবং আমার এই মানে প্লেট নাড়ার মতো কেউ নাই। তো এই ঘটনাটা আপনার কাছে শুনে আমার কাছে ওই জন্য খুব অবাক লাগলো যে এরকম ঘটনা আপনার সাথে ঘটেছে। আমি জানি না আসলে সেদিন আমার কি হয়েছিল, বাট মানে আমি পুরোপুরি সেদিন ঘাবড়ে গিয়েছিলাম। এবং তারপরে বুঝতে পারছেন যে সারাটা রাত আমাকে ওই বাসাটায় একা থাকতে হয়েছিল। তখন আমি বুঝতে পারছি যে ভূত এফএম শোনার পরে যাদের একা থাকতে হয় তাদের কত ধরনের সমস্যা হয়। আমি সাধারণত যখন দেখি যে কেউ বলে যে ভূত এফএম শোনার পরে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন সেই প্রবলেমগুলোকে আমি প্রধানত নাকচ করে দেওয়ার চেষ্টা করি। কারণ এরকম একটা ঘটনা শোনার পরে জানালায় আওয়াজ, খাটের নিচে কারো নিঃশ্বাসের শব্দ, মশারির ভেতরে কোনো হাত, তারপরে হচ্ছে গলার ওপরে কেউ গলা টেপার চেষ্টা, এই সমস্ত আজগুবি ঘটনা কিন্তু ঘটতেই পারে। যদি এটা হচ্ছে আপনি একদম আজকে রাত্রে যদি ঘটে, তাহলে অস্বাভাবিক কিছু হবে না। আপনি আজকে রাত্রে চোখ খুলে হঠাৎ করে আপনার মতো কাউকে দেখতে পারেন। আপনি আজকে রাতে চোখ খুলে আপনার জিনিসপত্র, আপনি যেখানে শুয়েছিলেন, আপনি আপনার খাটটাকে ছাদেও আবিষ্কার করতে পারেন। একদম চমকাবেন না।